নিয়ে যত কথা ততই যেন মানুষের মাথা ব্যথা। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার টুনা ত্রিবেণী মিথিলা। আজকে আমাদের আলোচনার বিষয় দেশে বিদেশে অর্থোপেডিক চিকিৎসা ও ব্যবস্থাপনা। দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত দেশে বিদেশে অর্থোপেডিক চিকিৎসা ও ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাই ভলিউম অর্থোপেডিক সার্জন, গবেষক ও শিক্ষক অধ্যাপক ডক্টর মামুন আল রশিদ, যিনি যুক্তরাষ্ট্রের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ইউরোপের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতা করে যাচ্ছেন। অধ্যাপক মামুন নিজ কাজের স্বীকৃতি হিসাবে দেশে বিদেশে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। অধ্যাপক ডক্টর মামুন আল রশিদ আমাদের সাথে আছেন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক অনকোলজিস্ট, পরিচালক জয়েন্ট রিকনস্ট্রাকশন সার্জারি, আটলান্টিস অর্থোপেডিক্স, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। অধ্যাপক আর উনি এটার সাথেও মেডিকেল এডুকেয়ারের সাথে যুক্ত আছেন মিলারি স্কুল অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ মিয়ামি, ফ্লোরিডা। এছাড়াও আমাদের সাথে বাংলাদেশ থেকে যুক্ত আছেন আরেকজন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডাক্তার আমিনুল হাসান। উনি বর্তমানে কর্মরত রয়েছেন অর্থোপেডিক কনসালটেন্ট হিসাবে ইউনাইটেড হসপিটালে। স্যার, আপনাদের দুইজনকে স্বাগতম প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনে। স্যার, অধ্যাপক মামুন, করোনা মহামারীতে কিভাবে অর্থোপেডিক রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সময় আপনারা রোগীকে কি ধরনের চিকিৎসা সেবা দিচ্ছেন বা কি ধরনের চিকিৎসা সেবা প্রদান করেছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। তো আমি প্রথমেই দর্শকের বোঝাতে চাচ্ছি যে একটা অর্থোপেডিক স্পেশালিস্ট হিসেবে আমাদের কি কি ধরনের রোগীদের সমস্যা দেখতে হয়। তো মোস্টলি আমরা মাসকুলোস্কেলিটাল হেলথ সমস্যাগুলো দেখি, যেখানে মাসল, জয়েন্ট, টেন্ডন, কার্টিলেজ, লিগামেন্ট, এসব ইনজুরিজ এবং এর সাথে সাথে এসব ক্রনিক যেসব কন্ডিশনস গুলো, যেমন ধরেন আর্থ্রাইটিস। আর তার সাথে সাথে আমাদের আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে যেসব ট্রমা ভিকটিম গুলো, যেমন ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হলে যখন মানুষের সেসব বিভিন্ন ফ্র্যাকচার ডেভেলপ হয়, তো ওগুলোর ম্যানেজমেন্ট। তো ওভারঅল আমাদের প্রিটি ব্রড স্পেকট্রাম আমাদের ডিল করতে হয়। তো আমি একটা আন্দাজ দিই, ইউনাইটেড স্টেটসে প্রায় 124 মিলিয়ন পিপল অ্যাডাল্ট ওভার দ্য এজ অফ 18 যাদের কোনো সময় এরকম মাসকুলোস্কেলিটাল হেলথের দরকার হয়ে থাকে। তো গত বছর যখন ইউনাইটেড স্টেটসে আমরা এই প্যান্ডেমিকের সম্মুখীন হলাম, তো তখন ইট ওয়াজ এ কমপ্লিট সারপ্রাইজ, জাস্ট লাইক দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের পুরো আনপ্রিপেয়ার্ড ছিলাম, উই ওয়ার ইন আনসার্টেন সার্কামস্ট্যান্সেস। তো তখন আমাদের পদক্ষেপ নিতে হলো যে কেমনে এই এত বিগ বার্ডেন অফ পেশেন্টস যাদের এইসব সমস্যায় যারা ভুগছেন, তাদেরকে কেমনে আমরা চিকিৎসা দিতে থাকি যখন করোনা সবকিছু মানে প্রায়োরিটি এবং প্রিডমিনেন্ট প্রবলেম থাকে। তো তখন আমরা আমাদের যে এখানকার যে পাবলিক হেলথ বডিজ, যেটাকে বলে সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এবং তার সাথে সাথে লোকাল, স্টেট এবং কান্ট্রি লেভেলে পাবলিক হেলথ বডির বসে আমাদের যে অর্থোপেডিক্স প্রফেশনাল, আমাদের প্রফেশনাল বডি সহ আমরা একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করলাম। তো ওই অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রোটোকল হয়, যার মাধ্যমে আমরা এসব রোগীদেরকে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করি যে কিভাবে তারা কন্টিনিউ টু গেট অর্থোপেডিক কেয়ার। এবং অর্থোপেডিক কেয়ারের মধ্যে আমরা বোথ নন সার্জিক্যাল বলা হয় এবং সার্জিক্যাল কেয়ার থাকে। তো আমরা নন সার্জিক্যালটার উপরে ইনিশিয়ালি প্রথমে প্রাধান্য দেই। তারপরে যখন আমরা আমাদের পাবলিক হেলথ এক্সপার্টস গুলো আমাদের এবং আমাদের ডেটাগুলো আমরা যখন দেখতে থাকি যে হসপিটালের আইসিইউ বেডের ডিমান্ড কমে যাচ্ছে, হসপিটালের বেডের ক্যাপাসিটি গুলো বাড়ছে, তখন আমরা আবার আমাদের রুটিন যেসব সার্জিক্যাল রিকোয়ারমেন্টস ওগুলো করি। আর ট্রমা পেশেন্টদেরকে আমরা স্পেশাল ভাবে তাদের যত কেয়ার হয় ওটা সাইড বাই সাইড আমরা চালিয়ে যাই। এবং এখন আমরা এই পর্যায়ে চলে এসেছি যে আমাদের এইসব প্রোটোকল গুলো এখন ট্রাইড এন্ড টেস্টেড, এবং আমাদের টেস্টিং এর মাধ্যমে এবং কারেন্টলি যে ভ্যাকসিনেশন রেটের কারণে এখন বলতে গেলে অন্তত আমাদের এখানকে লোকাল ফ্লোরিডা স্টেটে আমাদের কেয়ার প্রিটি মাচ মানে প্রি প্যান্ডেমিক লেভেলে চলে আসছে। তো এটাই এখন আমাদের স্ট্যান্ড, মানে যে মানে আপনাকে যে সংক্ষিপ্ত বললাম যে কিভাবে এফেক্টেড হয়েছে এবং এখন আমরা কোথায় আছি আর কি।
অধ্যাপক মামুন, আপনি বলছিলেন যে স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্টের কথা, এখনো যারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তো তাদের এখন বর্তমানে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের ক্ষেত্রে মানে এটা হচ্ছে লোকাল পলিসি মেকারদের সাথে মানে একটা কোলাবোরেশনের মাধ্যমে বুঝতে হবে যে লোকাল মানে করোনার ভলিউম কিরকম, মানে হসপিটালের ক্যাপাসিটি কিরকম, সেই মানে ওইটার উপরে বেসিস করে লোকজনের অ্যাক্সেসটা বাড়াতে হবে। তো আমরা যেমন প্রথমে লিমিটেড ভাবে অ্যাক্সেস করছিলাম, হাই প্রায়োরিটি পেশেন্টসকে অ্যাক্সেস দেওয়া হচ্ছিল, যেটাকে আমরা বলি একটা ট্রিয়াজিং এর মাধ্যমে আমরা ক্লিনিক্যাল প্রায়োরিটির উপরে পেশেন্টদেরকে প্রায়োরিটাইজ করেছি। এবং তারপরে যখন আমাদের রিসোর্সেস করোনা ভিক্টিমদের থেকে কিছুটা রিলিজ হয়েছে এবং আমরা আরো অর্থোপেডিক চিকিৎসাগুলো দিতে পারছি, তখন উই কন্টিনিউ টু ইনক্রিজ মানে আমাদের রেগুলার ট্রিটমেন্ট। তো এটাই আর কি, যে এখন আমরা পেশেন্টদেরকে বলছি যে এসব সমস্যা আছে, তারা নিশ্চয়ই যেন তাদের লোকাল চিকিৎসকের সাথে যোগাযোগ করেন এবং চিকিৎসার অবহেলা না করেন। আপনি বলছিলেন বাতের ব্যথার কথা, ক্রনিক কেয়ার, ট্রমা কেয়ার এবং বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা। তো যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, আপনারা তৎক্ষণাৎ কিভাবে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করছেন? হ্যাঁ, ওটাই বললাম যে আমাদের যে মানে এক একটা ক্লিনিক্যাল প্রায়োরিটি, একটা ট্রিয়াজিং সিস্টেম, যাদের যাদের মানে যে চিকিৎসার মানে একান্ত অ্যাকিউটলি দিতে হবে, তাদেরকে হসপিটালে অবশ্যই আসতে হবে। কিন্তু হসপিটালে যখন তারা আসবেন, আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এরকম ভাবে আমরা প্রোটোকল তৈরি করে রেখেছি যাতে এসব পেশেন্টদেরকে মানে স্ক্রিনিং এর মাধ্যমে আমরা তাদেরকে সেপারেটলি আলাদাভাবে ট্রিটমেন্টটা দিতে পারি, যাতে তারা করোনাতে বা করোনার কোনো কমপ্লিকেশনে তারা সাফার না করে। তো ওইটাই আর কি, যে মেইন কথাটা হচ্ছে কি, যে আমরা যাতে আমাদের যে রুটিন যে কেয়ার, সেটা যেন এই পেশেন্টগুলো, রোগীরা যাতে তারা পেতে পারেন, সেটার একটা ব্যবস্থা আমাদের প্রতি হসপিটাল লেভেলে, লোকাল লেভেলে মানে এরকম ভাবে আমাদের যাতে সেফলি এফেক্টিভলি দিতে পারি ইন দ্য প্যান্ডেমিক। কথাটা হচ্ছে ওটাই, ওরকম লোকাল পলিসি আমরা ডেভেলপ করেছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মামুন। ডক্টর আমিনুল, বাংলাদেশ কোভিড-19 মহামারীতে অবভিয়াসলি আপনাকে স্বাভাবিকভাবে অনেক রোগী ম্যানেজ করতে হয়েছে, তো এই অবস্থায় আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? প্রথমত সমস্যাটা হচ্ছে যে করোনা আক্রান্ত রোগীরা বিভিন্নভাবে আঘাত পেতে পারে শরীরে বিভিন্ন সময়। হ্যাঁ, আমরা যেটা করি দুই ধরনের সমস্যা অর্থোপেডিক্সে করোনা এফেক্টেড পেশেন্টদের। একটা হচ্ছে কিছুটা হচ্ছে ক্রনিক প্রবলেম থাকে, হ্যাঁ আগে থেকেই ছিল, প্রি এক্সিস্টিং, যেমন জয়েন্ট পেইন থাকে, ব্যাক পেইন থাকে, থাকে, এবং যখন করোনাকালীন সময়ে হয়তো এগুলি অ্যাগ্রাভেটেড হয়। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে করোনা আক্রান্ত পেশেন্ট অ্যাক্সিডেন্টালি ফল বা যে কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে তার অ্যাকিউট ইনজুরি হতে পারে। এখন এই দুটোর মধ্যে একটা সমন্বয় করতে হবে। অ্যাকিউট ইনজুরি যেগুলি হয়, মনে করেন একটা করোনা আক্রান্ত পেশেন্ট পড়ে যেয়ে বাথরুমে পড়ে যেয়ে পা ভেঙে গেল কি হাত ভেঙে গেল, সেই পেশেন্টটা যখন ইমার্জেন্সিতে আসে, তখন তাকে করোনার ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি ট্রিটমেন্ট ফর দি ফ্র্যাকচার সেটাও করতে হয়। তো এটা আমরা করি ইন ক্লোজ cooperation with the internal medicine and other related করোনা সংক্রান্ত ইয়েতে যারা থাকেন। আপনি বলছিলেন অ্যাকুট কেয়ারের কথা। অ্যাকুট কেয়ার ম্যানেজমেন্ট হচ্ছে যারা ধরেন কোভিড পেশেন্ট, তাদেরকে আগে কোভিড ম্যানেজমেন্ট দিয়ে দেন কি আপনারা অর্থোপেডিক ক্লিনিক্যাল ট্রায়ালে চলে যাচ্ছেন? হ্যাঁ, জিনিসটা ডিপেন্ড করে যে তার নেচার অফ ইনজুরির উপরে। যেমন কিছু পেশেন্ট আছে যে অ্যাক্সিডেন্টের পরে দেখা গেল তার ওপেন ইনজুরি আছে, যেটা ইমিডিয়েটলি তাকে সার্জারিতে নিতে হবে বা ইমিডিয়েটলি তাকে কিছু একটা অ্যাকিউট ম্যানেজমেন্ট দিতে হবে। এটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে তার ক্রনিক ইয়ে ছিল, সেটা অ্যাগ্রাভেটেড হয়েছে, সেই জন্য সে হাসপাতালে, যেমন ব্যাক পেইন ইয়ে, সেটা তো দু ধরনের ম্যানেজমেন্ট। তো অ্যাকিউট ইনজুরি যেগুলো, মনে করেন একটা ওপেন ফ্র্যাকচার, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, তার সঙ্গে একটা জখম আছে, যাকে ইমিডিয়েটলি একটা কিছু করতে হবে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। সেটা আমরা ইন ক্লোজ কোঅপারেশন উইথ দি মেডিসিন, মানে ইন্টারনাল মেডিসিন এবং রিলেটেড যারা করোনার রোগীদের যারা চিকিৎসা করেন, তাদের সঙ্গে ক্লোজ কোঅপারেশনে আমরা এই পেশেন্টগুলোর ম্যানেজমেন্ট দিয়ে থাকি। এবং ম্যানেজমেন্টের মধ্যে যে অ্যাকিউট ইনজুরি পেশেন্ট যাদেরকে থিয়েটারে নিতে হয়, সেগুলো আমরা থিয়েটারে, যেগুলো
খুব এসেনশিয়াল যেই ট্রিটমেন্টগুলো সেগুলো দেওয়ার পরে তাদের সঙ্গে ক্লোজ মানে কোঅপারেশনে আমরা করোনা ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকিউট ইনজুরি রিলেটেড যে সমস্যাগুলো আছে সেটার ট্রিটমেন্ট দিয়ে থাকি। খুব সম্প্রতি কিন্তু একটা পলিসি চালু হয়েছে যে কোনো ধরনের সার্জারির ক্ষেত্রে জেনারেল সার্জারি থেকে শুরু করে অর্থোপেডিক সার্জারি পর্যন্ত যে কোনো সার্জারির জন্য হচ্ছে আমরা সার্জারির পেশেন্টকে আমরা কোভিড ট্রিটমেন্ট বা কোভিড একটা টেস্ট করাবো। তো ওই ধরনের টেস্টে ইউনাইটেড হসপিটালে হচ্ছে। হ্যাঁ, আমরা প্রতিটি এখন এটা একটা রুটিন সিস্টেম যে কোনো পেশেন্ট ভর্তি হলে পরে তার কোভিড টেস্ট করা হয় এবং এই কোভিড টেস্টটা উইদিন ফিউ আওয়ার্স যাতে করে রিপোর্টটা আমরা পেতে পারি, আমরা সেই ধরনের চেষ্টা করে থাকি। যেমন মনে করেন একটা পেশেন্ট অ্যাকিউট ইমার্জেন্সি, হ্যাঁ, তার কোভিড টেস্ট আমরা পাঠালাম, আমরা ল্যাবরেটরির সঙ্গে ক্লোজ ইয়েতে আমরা মনিটর করি যে কত তাড়াতাড়ি এই রিপোর্টটা তারা আমাদেরকে দিতে পারে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো ব্যবস্থাপনা বাংলাদেশে আছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, বিভিন্ন বাংলাদেশের কিছু হাসপাতাল আছে যাতে এই সুবিধাগুলো আছে। যেমন ধরেন কতগুলো হাই হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, তারপরে আমাদের ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন যেটা আছে সেখানে এই সমস্ত সুবিধাগুলো আছে ইমিডিয়েটলি যেটা করা যায়। স্যার, আরেকটা ব্যাপার যেটা হচ্ছিল যেসব আপনি অ্যাকুট কেয়ার ম্যানেজমেন্টের কথা বলছিলেন, তো হঠাৎ করে স্যার কারো রোড অ্যাক্সিডেন্ট বা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং তাকে তৎক্ষণাৎ আমাকে ওটিতে নিয়ে যেতে হবে, অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে যদি আমি কোভিড টেস্ট করতে চাই তো তৎক্ষণাৎ কি আমি রেজাল্টটা তখন পেতে পারি কোভিড? না, আমরা যেটা করি যেটা অ্যাকিউট ইমার্জেন্সি, মনে করেন ইমার্জেন্সিতে পেশেন্টটা আসছে, তার ব্লিডিং হচ্ছে, প্রফিউজ ব্লিডিং হচ্ছে, ওপেন ইনজুরি আছে, তাকে ইমিডিয়েটলি থিয়েটারে নিয়ে যেতে হবে। আমরা যেটা করি আমরা স্যাম্পলটা ড্র করে আমরা এই টেস্টগুলোর জন্য পাঠিয়ে দিয়ে পেশেন্টকে আমরা ওটি, বিকজ উই ক্যানট ওয়েট, উই হ্যাভ টু স্টপ দি মানে ব্লিডিং বলেন বা তার যে অ্যাকিউট যে ইনজুরিটা আছে সেটার একটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট আমাদেরকে দিতে হয়। ওটাই জানার দরকার ছিল যে আগে আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্টটা দিয়ে আমরা অলরেডি কোভিড টেস্ট স্যাম্পলটা পাঠিয়ে দিই, তারপরে কোভিড টেস্ট স্যাম্পলটা আসার পরে যদি সেটা পজিটিভ হয়, হ্যাঁ, ইমার্জেন্সি রুম থেকেই আমরা যখন অন্যান্য টেস্টের জন্য ব্লাড ড্র করি তখন কোভিডের জন্য আমরা ব্লাড ড্র করে ওটা আমরা পাঠিয়ে দিই এবং আমরা চেষ্টা করি যে রিপোর্টটা যত তাড়াতাড়ি ওভার ফোন যাতে করে আমরা পেতে পারি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসছি সুরক্ষার প্রতিদিনে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আমরা আলোচনা করছিলাম দেশি বিদেশি অর্থোপেডিক চিকিৎসা ব্যবস্থাপনা। অধ্যাপক মামুন, জয়েন্ট রিকনস্ট্রাকশন বা ট্রান্সপ্লান্টেশন শব্দটা নিয়ে আসলে আমরা সবাই খুব পরিচিত এবং যুক্তরাষ্ট্রে জয়েন্ট ট্রান্সপ্লান্টেশন বা রিকনস্ট্রাকশন নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পর্যন্ত? হ্যাঁ, তো প্রথমে আপনার দর্শকদের বোঝার ব্যাপার যে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা রিকনস্ট্রাকশন কখন করতে হয়। এটা সাধারণত যারা ক্রনিক আর্থ্রাইটিসে ভুক্ত, আমাদের নি জয়েন্ট, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এসব জয়েন্ট যখন আর্থ্রাইটিস এমন পর্যায়ে চলে যায় যে তখন মানে কোনো ধরনের ওষুধে ইনজেকশন থেরাপিতে তাদের ট্রিটমেন্টটা তখন আর সেই পর্যায়ে নেই, তো যে এন্ড স্টেজ আর্থ্রাইটিস অথবা রিউমেটয়েড আর্থ্রাইটিস, তখন জয়েন্টটা যখন ক্ষয় হয়ে ওই পর্যায়ে চলে যায়, এই রোগীগুলো খুব ভীষণ পেইনে ভুগে এবং এক পর্যায়ে এরকমও হতে পারে যে তারা তাদের ফেরাও বন্ধ হয়ে যেতে পারে। তো তখন আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটাকে বলি, আমরা সেই আর্থ্রিটিক জয়েন্টগুলোকে কেটে ওগুলোকে রিপ্লেস করে ইমপ্ল্যান্টের মাধ্যমে দিই এবং ইটস এ ভেরি সাকসেসফুল প্রসিজার। এবং আপনি যদি দেখেন যে লাস্ট 100 years এর মধ্যে যত মেডিকেল ইনোভেশনস হয়েছে তার মধ্যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল, মোস্ট এফেক্টিভ, লাইফ চেঞ্জিং ট্রিটমেন্ট প্রসিজার্স। অধ্যাপক মামুন, এই ব্যাপারে যদি আপনাকে বলা হয় যে বিশ্বব্যাপী আসলে আপনি সফলতার হারের কথা বলছিলেন, সফলতার হার পার্সেন্টেজ অনুযায়ী যদি হিসাব করা হয় তাহলে পার্সেন্টেজ কতটুকু? এখন মানে আমরা বলবো যে 90 to 95% for hip replacement, 80 to 85% for total knee replacement. তো একটা এখানে অনেক ফ্যাক্টরস আছে, কিন্তু আমি জাস্ট আপনাকে জেনারেলি বয়েল পয়েন্ট ফিগার দিলাম। কথা হচ্ছে কি যে ক্রিটিক্যাল মানে ট্রিটমেন্ট, কিন্তু এই করোনার সময় যেহেতু আমাদের রিসোর্স লিমিটেড হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের ওভারফ্লো হচ্ছিল মানে কোভিড পেশেন্টসদের, তো আমাদের তখন একটা পর্যায়ে চলে এসেছিল এবং ইউএসএ তে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিগুলো বন্ধ করতে হয়।
যেটা ইলেকটিভ সার্জারি, মানে নন ইমার্জেন্সি নন অ্যাকিউট সার্জারি। কিন্তু এগেন যখন আমরা আমাদের পাবলিক হেলথ এক্সপার্ট গুলো যখন আমাদের দেখালো যে আমাদের ক্যাপাসিটি আবার বাড়ছে, তখন আমরা আবার শুরু করলাম। কিন্তু যে কথাগুলো ডাক্তার হাসান বললো, সেই ইম্পর্টেন্স হচ্ছে যে কোভিড টেস্টিংটা আমরা খুব রিস্কলি কোভিড টেস্টিং করা শুরু করলাম, এবং আমাদের ইন্টারনালি বিভিন্ন কোলাবোরেশনের সাথে অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের সাথে ইনফেকশাস ডিজিজের সাথে আমাদের বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে যাতে এসব পেশেন্ট গুলো কোভিড পেশেন্টদের সাথে না মিশে, এবং এদের ওয়ার্ড গুলো আলাদা হলো, এদের মানে ফ্রম দ্য টাইম দে কাম ইনটু দ্য হসপিটাল আলাদা, এবং এসবের মাধ্যমে যাতে তাদেরকে খুব দ্রুতভাবে তাদের অপারেশনটা সাকসেসফুলি করে এবং তাদের হসপিটালে যেন বেশিক্ষণ না থাকতে হয়, এরকম ভাবে আমরা তাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা আবার রিস্টার্ট করলাম। এবং আমার বলতে হবে যে এই যে অন্তত সময়টাতে আমরা যখন আবার শুরু করেছি, আমরা দেখি নাই যে যাদের সার্জারির জন্য এসেছে হসপিটালে যে তাদের কোভিডের কোনো সমস্যা হয়েছে। তো বেশিরভাগই বিন ভেরি সাকসেসফুল, ভেরি ইফেক্টিভ, এবং যতক্ষণ as long as we had good strict protocols পেশেন্টগুলোকে সেফলি অপারেশনগুলোকে করার জন্য we were very very successful. ডক্টর আমিনুল, ঠিক একই প্রশ্ন যদি আপনাকে করা হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে জয়েন্ট ট্রান্সপ্লান্টেশন বা জয়েন্ট রিলোকেশন নিয়ে আসলে কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে? বাংলাদেশে বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরেই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ইজ গেইনিং পপুলারিটি এবং অধিক পরিমাণে করা হচ্ছে, স্পেশালি হিপ জয়েন্ট। আমাদের দেশে হিপ জয়েন্টের প্রবলেমটা একটু বেশি, যেন হিপ জয়েন্ট, নি জয়েন্টের রিপ্লেসমেন্টও আমরা করি, আমাদের করা হয়, কিন্তু হিপ জয়েন্টের রিপ্লেসমেন্টটা বেশি হয়। কারণ হচ্ছে হিপ জয়েন্টের সমস্যাটা বিকজ অফ দি ট্রমা বেশি হয় বলে সেটা করা হয়। কিন্তু বাংলাদেশের বিভিন্ন মেজর যে সমস্ত হসপিটালগুলো আছে প্রায় প্রত্যেকটাতেই এখন জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পেশালি হিপ তো করাই হয়, এখন নি রিপ্লেসমেন্টও করা হয় সিলেক্টিভ হসপিটালগুলোতে। ওকে ডক্টর আমিনুল, যেটা হচ্ছে এই কোভিড মহামারীর সময় সাধারণত দু ধরনের সেবার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবিলার সম্মুখীন হচ্ছি চ্যালেঞ্জে, সেটা হচ্ছে রোগী সেন্ট্রিক বা পেশেন্ট সেন্ট্রিক অথবা সার্ভিস সেন্ট্রিক। আপনারা কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন এখন পর্যন্ত হয়েছেন, সার্ভিস সেন্ট্রিক এবং পেশেন্ট সেন্ট্রিক? পেশেন্টদের তো একটা সমস্যা হচ্ছে যে পেশেন্টের কমিউনিকেশন এবং হসপিটালে আসার টাইমিং ডিলে ইত্যাদি। বিশেষ করে আমি যে হাসপাতালে কাজ করি এটা রেফারেল হসপিটাল, ঢাকার বাইরে থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পেশেন্টরা এসে থাকে। এখন কোভিড কারণে এই পেশেন্টগুলোর মানে হওয়া কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপরও এই সমস্ত পেশেন্টরা আসছে কিন্তু কিছুটা ডিলে হচ্ছে, এইটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পেশেন্টদেরকে আমরা অপারেশন করার জন্যে যখন আমরা করি, পেশেন্টরা যেহেতু তাদের এই কোভিড কারণে তাদের অর্থনৈতিক কিছু সমস্যা প্লাস তাদের আদার সোশ্যাল রিলেটেড কিছু সমস্যার কারণে এই সার্জারিগুলো অনেক সময় ডিলে হয়ে যায়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণত কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের এই পেশেন্টগুলোকে কমিউনিকেশন, যেমন বিশেষ করে ঢাকার বাইরের যে সমস্ত জায়গা থেকে পেশেন্টগুলো আসে ঢাকা শহরে চিকিৎসার জন্য, কারণ আমাদের দেশে তো চিকিৎসা ব্যবস্থা সমস্ত জায়গায় একই ধরনের পর্যায়ে পৌঁছায়নি, সেই কমিউনিকেশনের ইয়েটাকে আরও ইমপ্রুভ করা, এই অসুস্থ পেশেন্টগুলোর কে হাসপাতালে আনা এবং তাদের এই সিস্টেমটাকে আরও সহজ করা। এবং আরেকটা দিক হচ্ছে যে অর্থনৈতিক যে দিকটা আছে, এখন কোভিড এই সমস্ত কারণে দেশের অর্থনৈতিক ইয়েতেও এটার একটা চাপ পড়েছে, মানুষের আয় উন্নতির দিকেও একটা সমস্যা তৈরি হয়েছে। এইগুলোকে ওভারকাম করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমিনুল। অধ্যাপক মামুন, রোগীদেরকে সর্বোচ্চ সমান গুরুত্ব দিয়ে কিভাবে আপনারা এক্সিস্টিং রিসোর্স অ্যালোকেশন সমানভাবে বন্টন করে অর্গানাইজেশন অফ কেয়ার এবং ডেলিভারি অফ কেয়ারকে নিশ্চিত করছেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন এটা, যেটা আমি আগে আমার কিছুটা বলেছি যে দেখেন এমন যে কোভিডে যে আমাদের রিসোর্সেস ওয়ার লিমিটেড, তো আমাদের উই হ্যাড টু কাম আউট উইথ গুড ন্যাশনাল পলিসিস যেখানে আমরা আমাদের পেশেন্টগুলোকে প্রায়োরিটাইজ করতে পারি, কারণ সবাইকে অ্যাক্সেস দেওয়া তখন সম্ভব হচ্ছিল না। তো আমাদের যেসব রোগীগুলো বেশি অসুস্থ, যাদের
খুবই শীঘ্রই তাদের হয় সার্জারি বা ট্রিটমেন্ট দরকার, তাদেরকে প্রথমত আমাদের প্রাধান্য দিতে হচ্ছে। তারপরে যেগুলো মানে টেস্টিং এর মাধ্যমে, তারপরে আপনার বিভিন্ন ধরনের স্ক্রিনিং এর মাধ্যমে, তারপরে পুরো প্রোটোকল ডেভেলপ করা হচ্ছে যাতে যেসব পেশেন্টগুলোর এসব বিশেষ করে সার্জারি দরকার তাদের প্রি অপারেটিভ লেভেল থেকে মানে সার্জারি আগে থেকে তাদেরকে পুরোপুরি স্ক্রিনিং করা, তাদেরকে পুরো সাথে কমিউনিকেট করা, এবং অনেক সময় যাতে তাদেরকে মানে খুব ঘন ঘন হসপিটালে না আসতে হয় এসব কারণে, যেটা ডক্টর হাসান যে পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললেন যে কিভাবে পেশেন্টের সাথে কমিউনিকেশনটা রাখা যায় উইদাউট আসা। তো আমরা বিভিন্ন ধরনের টেকনোলজির হেল্প নিয়েছি, যেখানে আপনার রিমোট টেলিপ্ল্যাটফর্ম, টেলিফোনের মাধ্যমে, তারপর আপনার ফেস টাইম মেকানিজমের মাধ্যমে আমরা এই যোগাযোগটা রেখেছি যাতে পেশেন্টদের বারবার হসপিটালে না আসতে হয়। এবং তার সাথে সাথেও আমাদের খেয়ালটা ছিল যাতে পেশেন্ট যখন হসপিটালে আসে তাদের কিন্তু আলাদা সেপারেট ওয়ার্ড থাকে, তাদের প্রোটোকল গুলো মানে মানে পিপি, যাতে আমরা যারা ট্রিটমেন্ট করছি আমরাও স্টাফরাও যাতে অ্যাডিকুয়েট পিপি থাকা এবং আমরাও নিজেদের স্ক্রিন হচ্ছি, there is no risk of transmissibility or contamination। তার সাথে সাথে ক্যাপাসিটি মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সিং, যেগুলো সব পাবলিক হেলথ পলিসি যেগুলো আমরা আজ পর্যন্ত দেখেছি যে দে আর ভেরি সিম্পল ইয়েট ভেরি এফেক্টিভ। তো এগুলো মেনটেন করে সেফলি কেয়ার ডেলিভারি করতে পেরেছি এবং খুব সাকসেসফুল, এবং বেশিরভাগই সার্জারি থেকে বের হয়ে আসছে উইদাউট এনি প্রবলেমস, এবং এই প্যান্ডেমিকের মধ্যেও তাদের কোনো কোভিড জাতীয় কোনো সমস্যা দেখা দেয়নি। তো এটাই বলবো যে অনেক ধরনের নতুন টেকনোলজির এখানে একটা রোল প্লে করেছে, মানে মানে আপনার যে রিমোট প্ল্যাটফর্ম গুলো। তো আমার মনে হয় সামনে এটা আরো হেল্প করবে। অধ্যাপক মামুন, আমরা হচ্ছে নিউ টেকনোলজি নিয়ে বা নিউ অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলতে যাচ্ছি। এক্সিস্টিং পলিসির কথা আপনি বলছিলেন যে এক্সিস্টিং পলিসি আসলে আমাদের চিকিৎসা সেবা ব্যবস্থায় কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করছে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে? আমি যে কথাগুলো বললাম ওটাই আর কি, যে মানে কম্বিনেশন অফ ডিফারেন্ট মানে প্রোটোকল, স্ক্রিনিং, এবং মানে যাতে এইসব পেশেন্ট গুলো সেফলি এই প্যান্ডেমিকের মধ্যে এইসব পদ্ধতির মাধ্যমে যাতে তারা সেফলি যেতে পারে, তাদের জন্য ট্রিটমেন্টে ডিলে না হয়, অ্যাক্সেস না হয়, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এখন তো কোভিড এর সময় সবকিছু সবার প্রাধান্য হচ্ছে যে কিভাবে কোভিড পেশেন্ট গুলো যাতে ফুল চিকিৎসা পায়, তাদের যাতে মানে চিকিৎসার অভাব না হয়, তাদের যাতে রিসোর্সের কোনো লিমিটেশন না থাকে। তার জন্য এসব অন্যান্য মানে যে মাসকুলোস্কেলেটাল যেসব প্রবলেম গুলো, এগুলোকে আমরা মানে যেগুলো নন এমার্জেন্সি কেয়ার গুলো, সেগুলোকে ইনিশিয়ালি যেমন আমরা ট্রিয়াজ করতে হচ্ছে। তো ট্রিয়াজিং ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ে অফ রেশনিং দ্য রিসোর্সেস। কিন্তু এখন আমাদের বলতে হবে যে আমরা ইউএসএ কিন্তু অনেকটা এখন চলে এসেছি নর্মাল। এখন আমাদের পেশেন্ট ভলিউম আবার আগের মতো অনেক বেড়ে যাচ্ছে এবং আমাদের অ্যাক্সেসও আগের মতো হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে as long as we maintain these protocols আমরা সেফলি কেয়ারটা ডেলিভার করতে পারছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মামুন। একটা ছোট্ট বিরতির আবার সময় চলে আসছে, বিরতির পরে আমরা আবার আলাপচারিতায় ফিরে আসছি। বিরতির পরে আবারও ফিরে এলাম প্ল্যানেটারি সুরক্ষার প্রতিদিন পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ডক্টর আমিনুল, বাংলাদেশের স্বাস্থ্যনীতিতে অর্থোপেডিক সার্জারিতে বর্তমানে কি কি নতুন পলিসি যুক্ত হয়েছে এবং কি কি পজিটিভ পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? গত 10 বছরে বাংলাদেশে অর্থোপেডিক সার্ভিস ইন জেনারেল অনেকটা ইমপ্রুভ করেছে। তার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ অর্থোপেডিক সার্জন বাংলাদেশে তৈরি হচ্ছে, লোকালি ট্রেন্ড হচ্ছে, এবং এই ট্রেনিংয়ের পরে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে, এমনকি ছোট ছোট যে সমস্ত শহরগুলো আছে সেগুলোতেও এখন অর্থোপেডিক সার্জনরা যাচ্ছে। বা সরকারের তরফ থেকেও স্বাস্থ্য ব্যবস্থায় মানে একটা তো আমাদের বেসরকারি খাত, একটা হচ্ছে সরকারি খাত। সরকারি ইয়েতেও যেখানে এই অর্থোপেডিক সার্জনদের পোস্ট ক্রিয়েট হচ্ছে ওইসব হাসপাতালগুলোতে এবং সেখানে পোস্টিং হচ্ছে।
আর বেসরকারি ইয়েতেও এখন অনেকেই বিভিন্ন জায়গায় প্র্যাকটিসের জন্য যাচ্ছে, বা নিজের হোম টাউন বলেন বা হোম ডিস্ট্রিক্ট বলেন, এ সমস্ত জায়গায় ট্রেনিংয়ের পরে তারা ওখানে যাচ্ছে এবং যে ওখানে অর্থোপেডিক প্র্যাকটিস সেট আপ করছে। এটা একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু আমাদের কিছু কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে অর্থোপেডিক সার্ভিস এটা অনেকটা ডিপেন্ডেন্ট অন ইকুইপমেন্টস, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইমপ্লান্টস। ইমপ্লান্টস হচ্ছে যেটা লাগানো হয়, মানে শরীরে দেওয়া হয়, আর ইনস্ট্রুমেন্টস যেটা দ্বারা এটা দেওয়া হয়। আপনি ইনস্ট্রুমেন্টস এবং ইকুইপমেন্টসের কথা বলছিলেন এবং ইমপ্ল্যান্টসের কথা, এবং এই ব্যাপারগুলো কি বাংলাদেশে ব্যবস্থাপনায় আছে কি? হ্যাঁ, এইটা আমাদের একটা সমস্যা এখনও রয়ে গেছে। সেই সমস্যাটা হচ্ছে আমাদের সমস্ত ইমপ্লান্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অলমোস্ট 98% বাইরে থেকে আনতে হয়। এখন লোকালি কিছু কিছু তৈরি হচ্ছে, কিন্তু সেটার কোয়ালিটি এখনও ওই পর্যায়ে, আন্তর্জাতিক ইয়ের মানের পর্যায়ে এখনও আমরা পৌঁছাতে পারি। তবে চেষ্টা চলছে, কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এইখানে আমাদের একটা সমস্যা আছে, বিশেষ করে এই অর্থোপেডিক সার্জারি কিন্তু একটু ব্যয়বহুল, এই কারণে যে ইমপ্লান্টসগুলো যথেষ্ট মানে আপনার অর্থনৈতিকভাবে যথেষ্ট রকমের প্রেশার তৈরি করে পেশেন্টদের উপরে। এই ক্ষেত্রে আমরা এখনও অতটা উন্নতি করতে পারিনি, কিন্তু চেষ্টা চলছে। এখন দেশেও কিছু কিছু ইমপ্লান্টস তৈরি হচ্ছে, কিন্তু ততটা উন্নত মানের এখনও হয়ে ওঠেনি। এইখানে আমাদের একটা বিশেষ দৃষ্টি দিতে হবে। আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই আমাদের স্বাস্থ্য পলিসিতে উন্নতির একটা ব্যবস্থা চলে আসবে। ধন্যবাদ ডক্টর আমিনুল। অধ্যাপক মামুন, আধুনিক চিকিৎসা সেবার লক্ষ্যে আমরা কিন্তু কথা বলছিলাম অ্যাডভান্সমেন্ট টেকনোলজি নিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে কি ধরনের অ্যাডভান্সমেন্ট টেকনোলজি রয়েছে, এই ব্যাপারে যদি আপনি বিস্তারিত বলতেন। হ্যাঁ, অর্থোপেডিক্সে আসলে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে। অর্থোপেডিক্স একটা এক্সাইটিং ফিল্ড, যেখানে মেডিসিন এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কনফ্লুয়েন্স, একটা সংযুক্ত। তো যার জন্য আমরা অনেক ইমপ্রুভমেন্ট দেখছি আমাদের সার্জারিতে। কিভাবে সার্জারিগুলো লেস পেইনফুল করা যায়, কিভাবে পেশেন্টগুলোকে আরো কুইকলি রিকভারি করা যায়, কিভাবে তারা আরো তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে পারেন, কিভাবে তারা তাদের রিহ্যাবিলিটেশনটা আরো তাড়াতাড়ি এবং অল্প সময় করতে পারেন। তো এগুলো হচ্ছে একটা মেইন লক্ষণ, যে কিভাবে এই সার্জারিগুলো আরো এফিশিয়েন্ট করা যায়। আর তার সাথে সাথে যেসব কথা আমরা ডক্টর হাসান বললেন, যে ইমপ্ল্যান্ট, মানে আমরা অনেক এভলিউশন দেখেছি, বায়োমেটেরিয়ালস এর অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি। এখন যেসব ইমপ্ল্যান্ট আমরা মানুষের মধ্যে ঢোকাচ্ছি, সেসব সার্ভাইভারশিপ যেটাকে আমরা বলি, অনেক আগের থেকে অনেক সার্ভাইভারশিপ, মানে অনেক দিন ধরে, অনেক আরো বেশি বছরের টিকছে আর কি শরীরে। এবং তার সাথে সাথে বিভিন্ন টেকনিক্স, যেমন আমি ধরেন বিভিন্ন টেকনিক্স যেগুলো ইভলভ করেছি, খুব মিনিমালি ইনভেসিভ, মানে অল্প ছোট একটা ইনসিশনের মাধ্যমে অনেক বড় অপারেশন করছি, মাসল না কেটে অপারেশন গুলো করছি। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের টেকনোলজির মাধ্যমে আমরা অপারেশনটার অ্যাকুরেসিটা আরো ইনক্রিজ। এখানে কি কি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে? সরি, কোয়েশ্চনটা আবার বলুন। এখানে কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, তবে আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আমি এখানে ওয়ান অফ দ্য লিডিং রোবোটিক সার্জনস, হ্যাঁ, অর্থোপেডিক্স, particularly joint replacement surgeon in state of Florida. I'm actually lead করছি in innovative ways of using the robot to assist joint replacement. এটা হচ্ছে আসলে to improve the accuracy, এবং এটা হচ্ছে যখন আমরা অপারেশন করি, আমরা কনস্ট্যান্টলি একটা ডাটা পেতে থাকি ফ্রম দ্য রোবট। এটা না যে রোবটটা অপারেশন করছে, অপারেশন আমি করছি, কিন্তু রোবটটা আমাকে একটা মানে লাইভ ডেটা ফিড করছে। এগুলোর লক্ষ্য হচ্ছে ওগুলোই, যে আমরা এই সার্জারিগুলোকে আরো কেমনে সাকসেসফুল করতে পারি, আরো কেমনে মানুষের ফাংশন, তারা যে মানে যখন যেসব মানুষ হাঁটতে পারছে না, বা তারা অ্যাক্টিভিটি করতে পারছে না, বা তারা কোনো স্পোর্টিং অ্যাক্টিভিটিতে আর্থ্রাইটিসের জন্য করতে পারে না, তাদেরকে কিভাবে আমরা সেই লেভেল অফ ফাংশনে নিয়ে যেতে পারি। তো এখন আমরা ওইটাই, ওই ডাটাটা এখনো আমরা দেখছি যে কিভাবে এইসব আউটকামগুলো ইমপ্রুভ করতে পারে, এবং আরো অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্স সামনে আসছে। তো ইটস আ ভেরি এক্সাইটিং ফিল্ড টু বি ইন রাইট নাও। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মামুন। আমরা কিন্তু কথা বলছিলাম টেকনোলজি অ্যাডভান্সমেন্ট নিয়ে। টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আসলে অর্থোপেডিক সার্জারিতে নির্ভুলতায় কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই নির্ভরতার হার কতটুকু? হ্যাঁ, এটা বেড়ে যাচ্ছে। আমরা যত মানে
টেকনোলজি যত আমরা ইভ্যালুয়েট করছি, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি যখনই কোনো নতুন টেকনোলজি আসে, সেই টেকনোলজিটা আসলে কতটুকু এফেক্টিভ এটা আমাদের বোঝানোর ব্যাপার। নতুন টেকনোলজি মানে যে ভালো হবে সেটা কোনো কথা নয়, কিন্তু আসলে এটা মানুষের কোয়ালিটি অফ লাইফ, তাদের চিকিৎসার মানটা বাড়াচ্ছে কিনা। তো এসব টেকনোলজির পাশাপাশি আমার যেসব রিসার্চ গুলো করি, তো সেই রিসার্চ গুলোতে আমরা দেখি আউটকাম ধরেন রোবোটিক সার্জারি হলো বা মিনিমাল ইনভেসিভ অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ হিপ রিপ্লেসমেন্ট হলো, তো এগুলো মানুষের কিভাবে তাদের ইমপ্রুভমেন্টটা হচ্ছে, যে আউটকাম ডেটাটা, তো তাই আমাদেরকে ড্রাইভ করছে টু ফিল্টার আউট গুড টেকনোলজি ফ্রম ব্যাড টেকনোলজি। কিন্তু যেসব আমরা দেখছি আলটিমেটলি গোল হচ্ছে আমাদের সাকসেস রেট আরো বাড়াতে। আমরা কনস্ট্যান্টলি ইনোভেটিং ইন দিস স্পেস। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মামুন। যুক্তরাষ্ট্রের একজন হাই ভলিউম সার্জন হিসেবে আপনি যদি মনে করে থাকেন যে টেকনোলজি এই যে অ্যাডভান্সমেন্টগুলো কাজ করছে, এটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু উন্নয়নের মাত্রা নিয়ে আসতে পারে, কতটুকু পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে? বাংলাদেশে এখন অনেক স্বনামধন্য অর্থোপেডিক সার্জন আছে, যেমন ডক্টর হাসান আপনাদের স্টুডিওতে আছেন, এরকম আরো নতুন প্রজন্মের আরো অনেক সার্জন আসবেন নিশ্চয়ই। তো তাদেরই দায়িত্ব হবে যে এগুলোকে বোঝা, এবং আমরা যারা বাইরে আছি আমাদের সাথে যদি কোলাবরেট করতে চান আমরা অবশ্যই হাত বাড়াবো। এবং তারপরে এসব হেলথ পলিসি, যারা পলিসি ডিসিশন মেকার গুলো, তাদেরকে ইভ্যালুয়েট করতে হবে যে ফ্রম ইকোনমিক পয়েন্ট অফ ভিউ তাদের পক্ষে এটা জাস্টিফাইবল কিনা। তো আর যে লাস্ট যেটা পয়েন্ট আমি বলবো, যে আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু বি এবল টু কালেক্ট দ্য ডেটা, যে ডেটাটা যেখানে যাতে আমরা জাস্ট অ্যানেকডোটালি আমরা দেখছি না যে ট্রিটমেন্টটা এফেক্টিভ কিনা, কিন্তু থ্রু দি কালেকশন, কোলেশন, ইভ্যালুয়েশন অফ ভ্যারিয়াস ডেটা, আউটকাম ডেটা, আমরা আরো মোর গাইডেড, মোর সায়েন্টিফিক, মোর এভিডেন্স বেসড পলিসি মেক করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি ডক্টর আমিনুলের কাছে। ডক্টর আমিনুল, আর সেটা হচ্ছে যে আমরা কিন্তু কথা বলছিলাম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আরও ধরনের কী ধরনের সংযোজন বা বিয়োজন করা উচিত, যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে একটা ডেটা কালেকশনের কথা এসছে। ডেটা কালেকশন যদি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে একটা সংযোজন হয়ে থাকে, তাহলে এই ডেটা কালেকশনগুলো আসবে কোত্থেকে বাংলাদেশের পলিসিতে? না, আমাদের তো এখনও আমরা মানে স্বাস্থ্য ইয়েতে এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি উন্নতির দিকে যাওয়ার জন্য। এই দিকগুলোতে আমরা ততটা উন্নতি এখনও করতে পারিনি। আমাদের এখন দরকার যেটা, সেটা হচ্ছে যেই রুগীগুলি আমরা দেখছি এগুলিকে ফলো করা, এগুলো মনিটর করা, এর এন্ড রেজাল্টটা কী হয়েছে সেটা দেখা, এবং অন্যান্য দেশের সঙ্গে এগুলোকে কম্পেয়ার করা, এটা একটা জিনিস। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অর্থোপেডিক সার্জারিতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইমপ্লান্টস, মানে প্রচুর পরিমাণে যন্ত্রপাতি ব্যবহার হয় একটা। আরেকটা হচ্ছে যেটা দিয়ে আমরা ভাঙাটাকে জোড়া লাগানোর জন্য যেটাকে আমরা লাগানো হয় সেটাকে ইমপ্লান্টস বলা হয়। এই জিনিসগুলো আমরা এখনও কোয়ালিটি ইয়েতে তৈরি করতে পারিনি আমাদের দেশে, যার জন্য এগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, যার ফলে অর্থোপেডিক সার্জারি ইন বাংলাদেশ ইজ ইউজুয়ালি এক্সপেন্সিভ, মানে অনেক পেশেন্টরা এটা অ্যাফোর্ড করতে পারে না। তো এই জিনিসটাকে সহজলভ্য কীভাবে করা যায়, এবং আমাদের এখন দৃষ্টি দিতে হবে দেশে আমরা কিভাবে কোয়ালিটি ইমপ্লান্টস, যেটা আমরা পেশেন্টের শরীরে লাগানো হয়, এইটা আমরা তৈরি করতে পারি, এবং কোয়ালিটি ইনস্ট্রুমেন্টস যেটা দ্বারা এটাকে লাগাবো সেই জিনিসগুলো যাতে আমরা তৈরি করতে পারি। সাধারণত বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সবাই কোয়ান্টিটি নিয়ে আলোচনা করে, কোয়ালিটি নিয়ে সবাই খুব কম আলোচনা করে। তো সেক্ষেত্রে আপনার কি ধারণা যে বাংলাদেশের স্বাস্থ্যনীতিতে কোয়ালিটি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মোর দ্যান কোয়ান্টিটি? না, স্পেশালি ইন অর্থোপেডিক সার্জারি কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা একটা মানুষের শরীরে একটা বাইরের একটা মনে করেন ইমপ্লান্টস যেটাকে আমরা বলি লাগাচ্ছি, এটা যদি কোয়ালিটি সম্পন্ন না হয়, মানসম্পন্ন না হয়, তাহলে ইট ক্যান লিড টু ইনফেকশন, এবং দেখা যায় যে পেশেন্টের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি নষ্ট হয়ে যেতে পারে ইনফেকশনের জন্য। কোয়ালিটি ইজ মানে কোয়ালিটি অফ দ্য ইমপ্লান্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে এনশিওর করতেই হবে।
আমরা এটা নিয়ে পরে আবার আলোচনায় হয়তো আবার ফিরে আসবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমিনুল এবং অধ্যাপক মামুন আমাদের প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিনে আপনাদের দুজনের একসাথে উপস্থিত থাকার জন্য আমরা যথেষ্ট গর্ববোধ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কোভিড মহামারীতে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। শুধু দর্শক, সেটা হচ্ছে বাংলাদেশে একটা মিথ প্রচলিত আছে যে কোমরবিডিটি পেশেন্ট বলতে আমরা কিন্তু শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্ট এবং ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আমরা বুঝে থাকি, কিন্তু অর্থোপেডিক্সের ক্ষেত্রেও যে অর্থোপেডিক সার্জারির পরে এবং অর্থোপেডিক সার্জারির আগে তারাও যে কোমরবিড পেশেন্ট, আমরা কিন্তু অনেক সময় এটা ভুলেও যাই। অস্থিমজ্জা রোগ বলতেও যে কিছু একটা বাংলাদেশে প্রচলিত আছে, এটা কিন্তু আমরা এখনো মনে রাখি না। তাই আমরা চেষ্টা করব সঠিক পরিচর্যা করতে, ব্যায়াম করতে, সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে এবং অবশ্যই মাথায় রাখবেন করোনা মহামারীতে সবাইকে নিয়ে সুস্থ থাকতে, কারণ আপনি নিজে ভালো থাকবেন তো পরিবারের সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ডক্টর মিথিলা।